কোর্ট কখন ক্যাঙ্গারু হয়? কোর্ট অবয়বের ক্যাঙ্গারু হয় না, বিহেভে ক্যাঙ্গারু হয়, আচরণে ক্যাঙ্গারু হয়। আপনি দেখেছেন এবারে যে বিচার ব্যবস্থা প্রকাশ্য সারা বিশ্ব দেখেছে। বিএনপি কি কখনো বলেছে যে আমরা জুলাই সনদ আমরা মানব না, কিংবা জুলাই শহীদদের আমরা শ্রদ্ধা জানাবো না? আচ্ছা, কমিটমেন্ট কালকে একটু রেখেছে। যদি আসি মাহবুব, আপনি কি মনে করেন যে ভাই একটা বলেছেন যে একটা সুযোগ ছিল ডেপুটি স্পিকারকে প্যারোলে মুক্তি পেয়ে একটা শপথ গ্রহণের একটা সুযোগ ছিল, কিন্তু বিএনপি সেটা রেখে দিয়েছে। তিনি বলছেন বিএনপির এটা কমিটমেন্ট ছিল রাষ্ট্রপতির সাথে শুনলাম। আওয়ামী লীগকে ফিরিয়ে আনার বিষয়টা। না, অনেকগুলো পয়েন্টে উনি বললেন। তো যেমন উনি বললেন যে আমি বলেছি যে ওয়াক আউটকে আমি মব সন্ত্রাস বলেছি, আমি তা বলি নাই। কিন্তু আমি বলেছি যেভাবে প্ল্যাকার্ড নিয়ে তারা আগের থেকে রেডি হয়ে বসে আছে, এবং বাইরে যে ঘটনাগুলো ঘটেছে, আমাদের মনে পড়ছে যে গত 18 মাস ধরে আমরা এই ঘটনাগুলো দেখেছি। তারাই তৈরি। আমরা ছায়ানটে হামলা দেখেছি, আমরা উদীচিতে হামলা দেখেছি, আমরা মুক্তিযুদ্ধের ভাস্কর্যে হামলা দেখেছি। আজকে কোনো হামলা হয়েছে? হামলা তো আর সরাসরি এক ধরনের হয় না, এটাও তো এক ধরনের হামলা। আপনি বাইরে একরকম ভাবে বলবেন, আপনি ভেতরে প্ল্যাকার্ড নিয়ে উপস্থিত থাকবেন, এবং এই বিষয়ে আপনার একটা শক্তি জানান দেওয়া, অর্থাৎ আপনারা অনেক শক্তিধর হয়ে উঠেছেন। এই শক্তিধরটাই হচ্ছে এই গত যে 18 মাসের মব রাজার যে কৃতিত্ব। এই শক্তিটা এলো থেকে 3 থেকে 7 শতকরা যে ভোট, সেই ভোট হঠাৎ করে 36% হয়ে গেল, এবং নানান রকম অনেক ধরনের জারিজুরি আমরা এখন শুনতে পাচ্ছি। এবং তারা যে 71-এর এরকম একটা পরাক্রমশালী যে রাজাকার বাহিনী, যারা পুরো জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল, তারা আজ সংসদে বসে তাদেরই এই কৃতকর্মের যে ঘটনাগুলো, সেইটার ব্যাপারে শোক প্রস্তাব উত্থাপন করে ফেলছে। এই যে এক ধরনের উত্থান ডানপন্থা, এই উত্থানটাই আমি মনে করি এক ধরনের কমিটমেন্ট, যেটা ভাই বলেছেন খুব যথার্থ। হ্যাঁ, কমিটমেন্ট। এই কমিটমেন্ট যদি আমরা বলি যে হ্যাঁ, আমরা এবং মামুদের নির্বাচনের কমিটমেন্ট হয়েছে, এবং আমরা এবং মামুরা যে একসঙ্গে বসেছেন, তা আমরা এবারে সংসদে দেখতে পাচ্ছি। এবং সেইখানে এই ধরনের যে শক্তি প্রয়োগ, বা একটা এই ধরনের রক্তক্ষয়ী আন্দোলনের পরে একটা সংসদ বসতে যাচ্ছে, সেখানে আপনি বাইরে এরকম প্ল্যাকার্ড নিয়ে আপনাদেরকে এইরকমভাবে আক্রমণাত্মক ভূমিকা অবতীর্ণ হতে হবে? বিএনপি কি কখনো বলেছে যে আমরা জুলাই সনদ আমরা মানব না, কিংবা জুলাই শহীদদের আমরা শ্রদ্ধা জানাবো না? এখন জুলাই শহীদদের শ্রদ্ধা জানালে আমাদের যা পরম্পরা, আমাদের যে ঐতিহ্য, ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, সবগুলোকে বাতিল করে দিতে হবে? মুজিবকে কাল্ট বলতে হবে? 32 নম্বর ভাঙতে হবে? এই জায়গাটাতেই তো আমরা দেখলাম যে ঠিক নির্বাচনের আগে কিন্তু মুখোমুখি দাঁড়িয়ে গেল বিএনপি একদিকে, আরেকদিকে জামাত এবং এনসিপি। তখন বিএনপির যেই ভূমিকা আমরা দেখলাম, সেটা কি শুধুমাত্র নির্বাচনী বৈতরণী পার হবার জন্যে? আজকের প্রথম দিন কিন্তু ঠিক সেই যে আচরণ তার সাথে পুরোপুরি যায় না। যদিও আমরা প্রথম একদিনের ভূমিকা দিয়েই আমরা কোনো মীমাংসায় পৌঁছতে পারি না, আমরা সামনের দিনগুলোতে আরও দেখতে চাই। আপনি দেখুন যে এখানে অধিকাংশই নবীন সদস্য যারা প্রথমবার এসেছেন, বিশেষ করে জামাতে ইসলামী। তাদের পররাষ্ট্রনীতি কি আমরা জানি না, তাদের পররাষ্ট্র বুদ্ধি কি আমরা জানি না। আমরা দেখলাম যে তারা একটা দাবি করে বসেছে, বা এক ধরনের অনুরোধ করেছে যে তাদের মন্ত্রীর মর্যাদায় পররাষ্ট্র বিষয়ক একজন প্রতিনিধি তারা চাইছিলেন। তো এই যে বিষয়গুলো, অর্থাৎ তাদের চিন্তা ভাবনা আছে যে তাদের পররাষ্ট্রনীতিটা কি, তাদের যে সামাজিক ভারসাম্য নীতিটা কি, ইতিহাস ঐতিহ্য নিয়ে তাদের চিন্তা ভাবনা কি, নারী বিষয়ক তাদের চিন্তা কি, এই বিষয়গুলো আমরা বাইরে বিক্ষিপ্তভাবে বিভিন্ন কিছু শুনেছি। আমরা আগামী দিনের যে মূল জায়গাটি সংসদ, সেখানেই কিন্তু আমরা বুঝতে পারবো যে বাংলাদেশের চেহারাটি তারা কিভাবে দেখতে চায়। এবং সেই জায়গাতে আসল তর্ক বিতর্ক এবং সিদ্ধান্ত গ্রহণ, কারণ আইনের শাসন যদি আমরা চাই, তাহলে এই 18 মাস তারা তো বলেছে আমরা যা খুশি তা করতে পারতাম, আমরা সচিবালয়ে গিয়ে মন্ত্রীকে ইচ্ছে মতো গালি দিতে পারতাম। সেই হীরক রাজার দেশ থেকে তো আমরা বেরিয়ে এসেছি, এবং আমরা কতখানি বেরিয়েছি বা আদৌ বেরিয়েছি কি না, কারণ আপনি দেখুন যে এই যেই সংসদের অধিবেশন আমরা দেখছি, তা কি অনেকটা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির সংসদের কথা আমাদের মনে করিয়ে দিচ্ছে না? মনে করে দিচ্ছে। ধন্যবাদ। মাহবুব ভাইয়ের বক্তব্য কিছু অভিযোগ আছে, অভিযোগ নিয়ে আমি প্রশ্ন করতে চাই। যদি বলি সংসদে আজকে রাজাকারদের বিষয়ে শোক প্রস্তাব গ্রহণ করার বিষয়টা উঠে আসছে, পররাষ্ট্রনীতি জানে না, সামাজিক ভারসাম্য নীতি সম্পর্কে, নারীদের বিষয়ে কি তাদের পরিকল্পনা জামায়াতের, সেই বিষয়ে জানে না, এমন একটি দল এখন বিরোধী দলে আছে, কি উত্তর দেবেন? দেখেন, প্রথম কথা হচ্ছে আপনি যে প্রথম যে ভাষাটা ব্যবহার করলেন সেটা হচ্ছে রাজাকারদেরই শোক প্রকাশ, শোক প্রস্তাব।
এটা এই আমি বলি না, প্রস্তাবটা- মাহবুব ভাই বলছে। মাহবুব ভাই বলেছে। এই শোক প্রস্তাবটা কে করেছে? বিএনপির পক্ষ থেকে প্রথমে চিফ হুইপ প্রস্তাব করেছে। কিছু নাম মিসিং ছিল পরবর্তী, কারণ আপনি জানেন বিএনপির 3 জন মন্ত্রী এই যে ট্রাইব্যুনাল, যে ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল বলে, সেই ট্রাইব্যুনালে ফাঁসি দেওয়া হয়েছে। একজন হচ্ছে সালাউদ্দিন সাহেব, আব্দুল আলিম সাহেব, আব্দুল মমিন সাহেব, 3 জন। এখন আপনি এই যে নতুন সরকার 5 আগস্টের পর নতুন সরকার আসার পর, অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে বিচার ব্যবস্থা আমরা দেখেছি, আগে যারা বিচারক সবাই চলে গিয়েছে, নতুন করে নিরপেক্ষ বিচার ব্যবস্থা তৈরি করা হয়েছে রেফাত সাহেবের নেতৃত্বে, প্রধান বিচারপতি রেফাত সাহেবের নেতৃত্বে। সবাই মেনে নিয়েছেন। সে রেফাত সাহেবের যে অ্যাপ্লাই ডিভিশনে যে ফুল বেঞ্চ, তারা কি বলেছে? এটিএম আজহার সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছে। সে ফাঁসির রায়ে ওনাকে যখন খালাস দেওয়া হয়েছে তখন বলেছে মাস মিসক্যারেজ অফ জাস্টিস। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিচারের নামে সবচেয়ে বড় অবিচার হয়েছে এটি। আপনি দেখেন যে রায়টা দিয়েছে এর আগের অ্যাপ্লাই ডিভিশন ফাঁসি দিয়েছে, সে রায়কে নিরপেক্ষ একটা বিচার প্যানেল বলেছে এটা হচ্ছে বিচারের নামে সবচেয়ে বড় অবিচার। কারণ সেখানে একজন সাক্ষী তার নিজের নাম, বাবার নাম বলতে পারে না, তার বাবার নাম তাকে জেরাতে প্রশ্ন করেছে, বাবার নাম বলতে পারে না। পরবর্তী দেখা গিয়েছে সে এই আসামিদের নাম বলতে পারছে। আপনি দেখেন সাইদি সাহেবের যে মামলায়, মূল মামলা, ওনাকে প্রথমে ফাঁসি দেওয়া হয়েছিল বিশাব আলী হত্যা মামলা। সেই বিশাব আলী হত্যা মামলা আর বিশাব আলীর স্ত্রী নিজেই 1971 সালে পরবর্তী 30 সালে মামলা করেছেন। সেই মামলা আসামিদের, স্পেসিফিক আসামিদের নাম ধরে মামলা করেছেন, এফআইআর করেছেন। তিনি একটা বই লিখেছেন, সে ওই মামলার মধ্যেও সাইদি সাহেবের নাম নেই। যে বইটা লিখেছেন সেই বইটার মধ্যে নাম নেই। শুধুমাত্র নামের মিল থাকার কারণে, নামের মিল থাকার দেলুর রাজাকার সাজিয়ে দেলাওয়ার হোসেন সাইদিকে আমরা ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল। তার মানে এই যে একটা বিচার ব্যবস্থা ক্যাঙ্গারু কোর্ট, এটা তো স্বীকৃত, এটা তো স্বীকৃত। সেই স্বীকৃত ক্যাঙ্গারু কোর্ট প্রশ্ন করে শেষ করেছি। এই জায়গায় একটা প্রশ্ন করি, আপনার সুবিধা হবে। সেটা হচ্ছে বিগত 17 বছরে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে আপনারা এখন ক্যাঙ্গারু কোর্ট বলছেন, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন যে ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসি হলো বা মৃত্যুদণ্ড দেওয়া হলো, কয়েক বছর পর সেটাকেও কি ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল বলবে কিনা? না না, বুঝতে হবে আপনাকে কোর্ট কখন ক্যাঙ্গারু হয়। কোর্ট অবয়বের ক্যাঙ্গারু হয় না, বিহেভে ক্যাঙ্গারু হয়, আচরণে ক্যাঙ্গারু হয়। আপনি দেখেছেন এবারে যে বিচার ব্যবস্থা প্রকাশ্য সারা বিশ্ব দেখেছে, ভিডিও লাইভ করেছে, সারা বিশ্ব দেখেছে। আপনি 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 সেটা করতেন। আপনি যখন আপনি যে বিচার করলেন এত বছর আগে, 40-45 বছর আগের ঘটনা নিয়ে আপনি বিচার শুরু করলেন, বিচার তো শুরু করলেন, আপনি সেই বিচারটা আপনি প্রকাশ্য করতেন। আপনি তো স্কাইপ কেলেঙ্কারি দেখেন না, আপনি কোথায় থেকে কি রায় হচ্ছে সব বলে দিচ্ছে। একজন শেখ হাসিনা তো একজন প্রধান বিচারপতি ছিলেন, কি প্রধান বিচারপতি যাকে, হ্যাঁ সিনহা সাহেব, তিনি তার বইতে কি লিখেছেন? তাকে লাত্তি মেরে ফেলে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রধান বিচারপতি কি অবস্থা, তাকে লাত্তি মেরে ফেলে দেওয়া হয়েছে। তিনি বলেছেন তো তাকে কিভাবে এ করা হয়েছে এর রায় দেওয়ার জন্য, বলেছে তো। এগুলো তো দৃশ্যমান, এগুলো তো দৃশ্যমান। কিন্তু বর্তমান কোর্টটা তো ওপেনলি করেছে, সকল রেকর্ড আছে। আপনার এখানে এই সাক্ষী আছে যিনি রাজসাক্ষী হয়েছেন, তাদের মধ্যে একজন রাজসাক্ষী তো হয়েছেন, সবকিছু ওপেন। তো তাহলে আপনি আচরণের কারণে সেটাকে ক্যাঙ্গারু কোর্ট। তো সুতরাং আজকে আপনি এই যে যাদেরকে এবার 17-18 বছরে বিএনপি 3 জনকে, জামাতের 7 জনকে, বিনা 7 জনকে ক্যাঙ্গারু কোর্ট বানিয়ে হত্যা করে, সেটা তো শোক প্রকাশ করতে হবে। সেটা সরকারি দল করছে, জন্য সরকারি দলকে আমরা ধন্যবাদ জানাই। কারণ যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের ছেলেরা আজকে সংসদে। আপনি দেখেন মীর কাসেম আলী সাহেবের ছেলে আরমান, ব্যারিস্টার আরমান সাহেব, উনি সংসদে আছে। মতিউর রহমান নিজামী সাহেবের ছেলে আছে, সালাউদ্দিন কাদের সাহেবের ছেলে হুমায়ুন কাদের চৌধুরী আছে সংসদে। জনগণ তো তাদেরকে ভোট দিয়েছে। এটিএম আজহার সাহেব, যিনি ফাঁসির অল্প বাকি ছিল যদি ফাঁসি দেওয়ার, সেই এটিএম আজহার সাহেব বিপুল ভোটে 2/3 ভোট পেয়ে উনি কি সংসদ সদস্য হয়েছেন। তার মানে কি, মানুষ তো ভোট দিয়েছে, মানুষ তো ভোট দিয়েছে আপনাকে। একটা মানুষ এত খারাপ ছিল, তারপরে এত বছর পর মানুষ তাকে ভোট দিচ্ছে। জি। তো সুতরাং এগুলো একটা রাজনৈতিক খেলা ছিল। সেই রাজনৈতিক খেলা কিন্তু দৃশ্যমান ছিল। যে সরকার তার নিজের ছাত্রদের উপরে, সন্তানদের উপরে শুধুমাত্র ক্ষমতা টিকে থাকার জন্য 1000-1500কে হত্যা করতে পারে, সে শুধুমাত্র নির্বাচন থেকে ম্যানেজ করার জন্য, ক্ষমতা থেকে ম্যানেজ করার জন্য 40-45 বছর আগের ইতিহাসকে টেনে নিয়ে এসে সে ফাঁসিও দিতে পারে। এটা স্বাভাবিক বিষয়। জি।